মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে জামাত নেতা মুজাহিদের রিভিউ আবেদন, সালাউদ্দিন কাদেরের আবেদনও প্রস্তুত। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে নিরাপদ হিসেবেই দেখছেন বিদেশিরা, বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখারও পরামর্শ অর্থনীতিবিদদের। এবং সুদিন হারিয়েছে রাজধানীর এমব্রয়ডারি ও কারচুপি শিল্প, অনেক কারখানায় চলছে ধুকে ধুকে। কম দামি বিদেশি পোশাককে দায়ী করছেন মহাজনরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের অন্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব এমব্রয়ডারি ও কারচুপি শিল্প নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোহাম্মদিয়া শাড়ি ফ্যাশনের স্বত্বাধিকারী মাসুদ রানা। মাসুদ ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে আরো কিছু খবর দর্শকদের জানিয়ে তারপরে আপনার কাছে আমরা ফিরছি। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে কিছুক্ষণের মধ্যে আবেদনটি করা হবে। মুজাহিদের আবেদনটি 278 পৃষ্ঠার ও সালাউদ্দিন কাদেরের আবেদনটি 357 পৃষ্ঠার। সকাল 10:30টার দিকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মুজাহিদের পক্ষে আবেদন করেন তাদের আইনজীবীরা। আপিল বিভাগের পর্যবেক্ষণ অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে রিভিউ করতে পারেন সংক্ষুব্ধ ব্যক্তি। সেই হিসেবে একদিন হাতে থাকতেই আজ এই আবেদন করেন মুজাহিদ। এর আগে গত 16 জুন আলবদর বাহিনীর প্রধান মুজাহিদ এবং 29 জুলাই সাকা চৌধুরীর আপিল মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। পরে 30 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। 1 অক্টোবর তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিনই মুজাহিদ ও সাকা চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, রাজু, 10:10 দিকেই মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, যিনি আলবদরের কমান্ডার হিসেবে পরিচিত, তিনি মূলত আপিল বিভাগের যে চূড়ান্ত রায় তার মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন সেই রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করেছেন। সকালবেলা তার আইনজীবীরা বা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দায়ের করেছেন এবং কিছু নথিপত্র যা আছে সবগুলোই মূলত সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায়, আপিলের যে শাখা সেই শাখায় জমা দিয়েছেন। তো তার আইনজীবীরা বলছেন যে মূলত 30টি কারণে মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের খালাস এই আবেদনটি করেছেন এবং তারা বলছেন যে তারা রিভিউ রায়ে মূলত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ খালাস পাবেন এবং যে রায়ে যে সাক্ষ্য প্রমাণে যে অসঙ্গতিগুলো ছিল সেই অসঙ্গতিগুলো তুলে ধরে তারা মূলত এই রায়টি রিভিউ আবেদনটি করেছেন মূলত মুজাহিদের আইনজীবীরা। তো সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী আমাদেরকে জানিয়েছেন যে 12টার দিকে তারাও রিভিউ আবেদনটি দায়ের করবেন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এবং সেই রিভিউ আবেদনেও মূলত সালাউদ্দিন কাদের চৌধুরীর খালাস চাওয়া হয়েছে এবং তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার একটা আবেদন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন তার আইনজীবী আল ফেসারি। তো এখন মূলত সুপ্রিম কোর্টের যে বিচারিক কার্যক্রম সেই কার্যক্রম চলছে এবং তার আইনজীবীরাও মূলত সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীরাও প্রস্তুতি নিচ্ছেন রিভিউটি দায়ের করার জন্য। তো আমরা বিষয়টি জানি যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুর পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 1 অক্টোবর। এরপরে মূলত মৃত্যু পরোয়ানাটি জামাত নেতা মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে শোনানো হয়েছে এবং এরপরেই মূলত মৃত্যুদণ্ড কার্যকরের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তো রাষ্ট্রপক্ষ থেকে এখন পর্যন্ত আসলে এই বিষয়ে কোনো আমরা মন্তব্য পাই নাই, যেহেতু রিভিউটি দুপক্ষই রিভিউটি সম্পন্ন করা হলে আমরা রাষ্ট্রপক্ষের যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রয়েছেন তার কাছে আমরা বিষয়টি জানার জন্য চেষ্টা করব। তো সুপ্রিম কোর্ট থেকে আসলে এই ছিল মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রিভিউ আবেদনের সর্বশেষ খবর। রাজু, দর্শক, হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। এবার চলে যাচ্ছি আমাদের এই সময়ের বাণিজ্যের অন্যান্য খবরে। একদিকে অভাব প্রয়োজনীয় পুঁজির, অন্যদিকে নেই দক্ষ জনবল, ফলশ্রুতিতে সুদিন হারিয়েছে রাজধানীর এমব্রয়ডারি আর কারচুপি শিল্প।
মিরপুর মোহাম্মদপুরের অনেক কারখানাতেই সীমিত আকারে চলছে পোশাকে পুঁতি চুমকি বসানোর কাজ, যার কোনোটিতেই নেই 3 থেকে 4 জনের বেশি কারিগর। মহাজনরা বলছেন, দাম বেশি হওয়ায় দেশীয় কারচুপির চাহিদা কমে যাওয়ার সঙ্গে বাজারে অবাধে প্রবেশ করছে কমদামি ভিনদেশি পোশাক, যে কারণে এ খাতে বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। ছোট্ট একটি ঘর, যার মেঝেতে পাতা কয়েকটি কাঠের ফ্রেমগুলোর চারপাশে সুতা দিয়ে টানটান করে আটকানো বাহারি নকশার শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি কিংবা কামিজ। প্রত্যেকটি পোশাকের দুপাশে পিঁড়িতে বসে একমনে পুঁথি, চুমকি, জরি আর কাচ বসাচ্ছেন কারিগররা, যার আক্ষরিক নাম কারচুপি। দেশে একসময় এসব কাজের কদর ছিল অনেক, কিন্তু কালের বিবর্তনে সোনালী অতীত হারিয়েছে এই কুটির শিল্পটি। একসময় যেসব কারখানায় কাজ করতেন 35 থেকে 40 জন কারিগর, এখন তা নেমে এসেছে 3-4 জনে। আসল মজাটা নিচ্ছে যারা বুটিক, ওই যে বড় বড় দোকানগুলি আছে, এরা ঠিকই, এদের লাভ ঠিকই হচ্ছে, মরে গেলাম আমরা। কাজটা ওরকম এখন মানে চলতেছে না, আগে যেরকম চলতো, ঠিক আছে, মহাজনও মানে ভালো ইনকাম থাকতো, আমগো মানে কাজ কইরা ভালো ইনকাম থাকতো, ঠিক আছে, কিন্তু এখন ওগুলো ইনকাম নাই ওরকম। দুরবস্থার উৎস খুঁজতে গিয়ে দেখা যায় বিনিয়োগের জন্য অর্থের যোগানই বড় সমস্যা মহাজনদের কাছে। সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে কম মূল্যে পোশাক আমদানির বিষয়টি। একটা শাড়িতে মনে করেন 1000 টাকা বাঁচত, ওইখানে 1000 টাকা বাঁচে না, এখন খুব কষ্ট হয়ে যায় 200 টাকা 500 টাকা বাঁচাতে গেলে। আমাদের দেশের জিনিস বাইরে চলে যাচ্ছে, ওরা ব্যবহার করতে, কিন্তু আমাদের দেশের জিনিস আমরা না, এটা মেড ইন বাংলাদেশ, এটা নিব না, তো দোষ আমাদের না। ভারতের শাড়ি আইসা দাম কমায় দিছে, মানে রেট একবারে কম। আমরা আগে শাড়ি নিয়ে ঘুরতে হইতো না, এখন শাড়ি নিয়ে ঘুরতে হয়। সরকারের দিক থেকে যদি আমাদের ওরকম বড় কোনো স্পেস দেওয়া হয়, যেমন লোকজন প্রশিক্ষণের জন্য, তো সেটা আগামীদের জন্য অনেক ভালো হবে। এই খাতের উন্নয়নে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কারখানাগুলোকে একটি নির্দিষ্ট এলাকায় আনার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার জন্য সরকারি উদ্যোগ দরকার বলেও মনে করেন মালিকপক্ষ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা এই রিপোর্টটি দেখলাম। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদিয়া শাড়ি ফ্যাশনের স্বত্বাধিকারী মাসুদ রানা। আমরা আগে আপনাদেরকে জানিয়েছি, তো আমরা ফিরছি এই বিষয়ে বিস্তারিত কথা বলতে আমরা তার কাছে। মাসুদ ভাই, এই তো রিপোর্টটি আমরা দেখলাম, নানা সমস্যার কথা আমরা রিপোর্টটিতে যেমন শুনলাম, কারিগরদের অনেক কথা শুনলাম। তো এই কবে থেকে এই কারচুপি শিল্প যেটি বাংলাদেশে শুরু হয় এবং কিভাবে এটি যাত্রা শুরু করে আমাদের? এটা অনেক আদিকাল থেকেই, বিশেষ করে নন বেঙ্গলিরা এটার সাথে জড়িত ছিল। এখন আপনার মোটামুটি বাঙালিরা এটার সাথে জড়ায় গেছে। জি জি, মোটামুটি এখন এই শিল্পটা আর কি, এটা ঢাকার বাইরেও সারা বাংলাদেশে ছড়ায় গেছে। আগে শুধু মিরপুর কেন্দ্রিক ছিল বা মোহাম্মদপুর ছিল। আচ্ছা, যেমন এটা আপনার এখন দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জে তো ব্যাপক আকারে এটা ছড়াই গেছে শিল্পটা। তো ওদের সাথে কম্পিটিশন করতে গিয়ে মনে করেন ওদের তো আমাদের এখানে আমাদের কষ্ট অনেক বেশি পড়ে, আমাদের ভাড়া এখানে বেশি, ফ্যাক্টরি কস্ট বেশি, বিদ্যুৎ বিল বেশি, সবকিছু বেশি হওয়ার কারণে আমরা দেখা গেছে গ্রামে একটা শাড়ি তৈরি হচ্ছে 500, 700, 1000, 1500 টাকা মজুরি দিলে ওরা তৈরি করতে পারছে। ওখানে উৎপাদন খরচ অনেক কম, শহরের ওই তুলনায় আমাদের অনেক বেশি এখানে। আচ্ছা, এই জন্যই আমরা একটু কম্পিটিশনের সমস্যা হচ্ছে, কিছু ভারতীয় শাড়ির কারণে আমাদের সমস্যা হচ্ছে। অবাধে ভারতীয় শাড়ি আসতেছে, আর মানুষ এখন বিদেশি পণ্যের দিকে ঝুঁকছে বেশি। অথচ আমাদের দেশে, আপনি ভারতীয় শাড়ির কথা বললেন, মানে আমরা ঈদগুলোতে বা উৎসব, বিভিন্ন উৎসবে দেখি যে কেনাকাটার করতে গেলে ভারতীয় শাড়ি বা অন্যান্য দেশের পাকিস্তানি লোন বা অন্য যে পণ্যগুলো রয়েছে এদিকে একটু মনোযোগ বেশি, এটা আপনি বললেন। তো সেই সাথে মানে এই শাড়িগুলো বা বিদেশি পণ্যগুলোর সাথে কি আপনারা মানে পাল্লা দিয়ে বা টেক্কা দিয়ে প্রতিযোগিতায় কি পারছেন না? মানে ওদের থেকে কি মানের দিক থেকে আপনারা? না, মানের দিক থেকে ওদের থেকে আমাদেরটা ভালো, কিন্তু ওদের প্রচারটা বেশি। আচ্ছা, প্রচারটা বেশি ওদের টিভি চ্যানেলগুলো, প্লাস ওদের টিভি চ্যানেলগুলো, মহাজনগুলো, ওরা ব্যাপক আকারে ইনভেস্ট করতে পারে। আমাদের এখানে যারা আছে, এখানে উদ্যোক্তা, ছোট ছোট মাঝারি উদ্যোক্তা বা ছোট উদ্যোক্তা, এদের পক্ষে সম্ভব হয় না যে ব্যাপক আকারে এটা করা। কেউ 10টা শাড়ি তৈরি করে, কেউ 20টা করে, কেউ 15টা করে। হ্যাঁ, আর এটার সাথে এখন এই শাড়ির সাথে যারা রিলেটেড, এরা ছাড়াও কিছু বাইরের লোক এটার সাথে ইনভলভ হওয়াতে এটার শিল্পটা অনেকে না বুঝে করতেছে, এই জন্য লোকসানের সম্মুখীন হচ্ছে। দেখা গেছে 10টা শাড়ি তৈরি করে সে মার্কেটে চলে গেল, যাওয়াতে দেখা গেছে যে একটা শাড়ি কস্ট পড়লো আপনার মনে করেন যে 4000 টাকা,
আর একটা শাড়ি সে ওই শাড়িটা বিক্রি করে মার্কেটে 4200 টাকা সেল করে মার্কেটে চলে আসলো। আচ্ছা আচ্ছা। যে তার ফ্যাক্টরি কারিগর কস্ট দিতে হবে, কারিগরি মজুরি দিতে হবে, সেই ক্ষেত্রে শাড়িটা সেল না করতে পারলে কারিগরি মজুরি দিতে পারবে না। বিদায় মনে করেন যে আমরা ওই কম্পিটিশনে আমাদের কভার করতে পারি না। আচ্ছা, তো আমাদের দেশের মানুষও কি মানে আপনাদের এই যে শিল্প কারচুপি এর সাথে যেমন মানে পুঁতি, চুমকি, জরির কাজ, তারপর শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের পোশাকই তো আপনারা বানান, তো আমাদের দেশের মানুষও কি আপনাদের এই কাজগুলো সম্পর্কে কম জানে নাকি? জানে কম, প্লাস এখন জানতেছে, এখন এটা ব্যাপক আকারে ছড়ায় গেছে, এখন ইউজ করতেছে মানুষ। এবং মনে করেন এখন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমাদের দেশি প্রোডাক্টটা কিনতে পারতেছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত এরা কিনতে পারতেছে। এক সময় যেমন ইন্ডিয়ান শাড়িগুলো তারা কিনতে পারে না, অনেক কস্টলি আইটেম, অনেকে সবার ক্রয় ক্ষমতার মধ্যে নাই সেগুলো। কিন্তু আমাদের যেগুলো আমরা প্রোডাক্টগুলো তৈরি করি, আমার দেশি প্রোডাক্ট যেগুলো, এগুলো আমাদের 4, 5, 6 একটা মধ্যবিত্ত ফ্যামিলি বিয়ে শাদিতে আমাদের শাড়িগুলো চলে। তো এক সময় দোকানদাররাই আর কি ইন্ডিয়ান পণ্যটা রাখতো বেশি, আমাদেরটা রাখতে চাইতো না। তো এখন পাশাপাশি রাখতেছে, দেখতেছে সেল হচ্ছে, এখন রাখতেছে। আচ্ছা, আপনারা মানে এই শিল্পের সাথে বাংলাদেশে কেমন মানুষ জড়িত আছেন এর সাথে? সারা বাংলাদেশের লাখখানেক হবে। আচ্ছা, আপনাদের সাথে যে শ্রমিক যারা কাজ করে তাদেরকে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা কি আপনারা করেন বা কিভাবে করলে আমাদের ভালো হয়? যদি সমষ্টিগতভাবে এক জায়গায় জিনিসটা করা হয় সেক্ষেত্রে আমাদের জন্য অনেক লাভবান হবো আমরা। একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা, তারপর এদের পুনর্বাসন করা, এবং এদের মনে করেন যে যখন আমাদের মন্দাটা আসে এই সময়টা সরকার যদি খেয়াল করে, অথবা যারা মনে করেন যে বড় উদ্যোক্তা, ছোট ছোট যারা মাঝারি উদ্যোক্তা, এদেরকে দাদন দিয়ে রাখে, ওই সময়টাই আর কি যদি সরকার খেয়াল করে তাহলে হয়তো আমরা ভালো থাকতে পারবো। কিন্তু নতুন একজন কারিগর যখন তাকে আপনারা কারখানায় নিয়ে আসেন, তাহলে সে কাজটা কিভাবে শেখে বা তাকে কিভাবে প্রশিক্ষণটা দেন আপনারা? ও করতে করতে দেখে দেখেই শিখে। সেক্ষেত্রে অনেকে এই কাজের প্রতি উৎসাহ হারাচ্ছে। এই জন্য এখানে তো তেমন একটা ন্যায্য মূল্য তারা পায় না। দেখা গেছে যে এখন আপনার মনে করেন যে একটা শাড়ি তৈরি করতে সে সপ্তাহে সর্বোচ্চ 2000 টাকা ইনকাম করে। তো 2000 টাকা তার একটা ফ্যামিলি 4-5 জন সদস্য, 4-5 জন সদস্য তো আপনার এই 2000 টাকায় সে বেয়ার করতে পারে না, বিদায় সে অন্য পেশায় চলে যাচ্ছে। তো মাসুদ ভাই, আরেকটি যে জিনিস, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে আপনাদের সাথে যে শ্রমিকগুলো কাজ করে, আপনি বলছেন যে তাদের যে তারা কাজ করে যে বিনিময়টা পায় সেটা দিয়ে তাদের জীবন চলে না বলে এই সংখ্যাটা কমে আসছে এখন। তো আপনারা এখন মিরপুর এলাকায় কারখানাগুলোকে যেভাবে চালাচ্ছেন, তো সেইটা কতদিন টিকিয়ে রাখতে পারবেন যদি বড় কোনো পরিকল্পনা বা যারা এর সাথে আছেন? এটা শিল্প হিসেবে ঘোষণা করলে আসলে এটা আমরা ব্যাপক আকারে করতে পারবো। এটা সেই ক্ষেত্রে আপনার সহায়তা করতে হবে, সরকারকে সহায়তা করতে হবে, আপনারা কোনো পদক্ষেপ করতে হবে। শিল্প আমরা আসলে ওইভাবে তেমন কোনো সংগঠন নাই আমাদের, বা সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় করব, বা একটা যেমন মার্কেট বা অথবা একটা সরাসরি ক্রেতা যাতে আমাদের কাছ থেকে কিনতে পারে, এই ধরনের যদি ব্যবস্থা করে তাহলে হয়তো আমরা লাভবান হব, বা আমাদের কারিগর যারা এরা লাভবান হবে। এখন আপনাদের যে প্রস্তুত করা থেকে শুরু করে যে বাজারজাতকরণ, এই প্রক্রিয়াটা কিভাবে হয়? তাহলে প্রস্তুতকরণটা আসলে কি, আমরা আসলে ওই ভারতীয় শাড়ি বা আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে কিছু করি, নিজের মেধায় করি। এগুলো করার পরে সেটা ড্রয়িং হয়, প্রিন্ট হয়, তারপর কাজ হয়, তারপরে সেটা আমরা অনেক সময় দেখা গেছে মার্কেটে ওইটা যদি একটু ভালো চাহিদা হয় তাহলে হয়তো ভালো প্রাইসে আমরা বেচতে পারি। আর যদি সেই প্রোডাক্টটা দেখা গেছে ফ্লপ হয়ে গেল, সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যায়, মাল স্টেজ হয়, তারপর মার্কেটেও চাহিদা কমে যায়। সেক্ষেত্রে ওদের ভারতীয় শাড়ির সাথে সাথে আমাদের কস্টের সাথে সাথে আমাদের ডিজাইন প্লাস কালার কমিউনিকেশন প্লাস কাজটার দিকেও আমাদের অনেক খেয়াল করতে হয়। এই আধুনিক যুগে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা যেমন বাড়ছে, তেমনি সেই সাথে অন্য যে বিভিন্ন দেশের প্রযুক্তিগত যে পণ্য সেগুলোর সাথে মানুষ পরিচিত হচ্ছে। আপনারা তো মিরপুর এবং মোহাম্মদপুর এবং পুরান ঢাকার বেশ কিছু এলাকায় এই কাজগুলো হচ্ছে, পাশাপাশি আপনি বললেন যে দেশের বিভিন্ন জায়গায় আমরা যেমন জানি যে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় সৈয়দপুরের দিকে এই কাজগুলো হচ্ছে। তো আপনারা যে এই অনেকদিন ধরে বিষয়টার সাথে জড়িত আছেন এবং টিকে আছেন বলা যায়, তো কাঁচামাল সহ অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো, এগুলো কি দেশের ভেতর থেকেই পান নাকি? না, এগুলো আমাদের বাইরে থেকে কালেকশন করা লাগে, চায়না থেকে ইম্পোর্ট হয়, ইন্ডিয়া থেকে হয়। সবচেয়ে বড় কথা হলো যে একটা আইটেম আমরা করতেছি, হঠাৎ করে এটা শর্ট হয়ে গেল বা সিন্ডিকেট করে ফেললো বিজনেসম্যানরা, সেই ক্ষেত্রে এই কস্টগুলো এগুলো যেমন দেখা যাচ্ছে একটা 300 টাকার প্রোডাক্ট, সেটা আমার 500 টাকায় কিনতে হচ্ছে, কিন্তু শাড়ি তো আমরা সেটা বাড়তি দাম পাচ্ছি না। সেই ক্ষেত্রে গিয়ে আমাদের অনেক সময় লসে আমাদের ওই লোকসানটা আমাদের ভুগতে হচ্ছে, ওই লোকসানটাতে।
আচ্ছা, এখন আগে যে ওই কথাটা বললাম যে এখন তো মানুষের রুচিবোধ চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকমের প্রযুক্তিগত পরিবর্তন সারা বিশ্বেই ঘটছে। তো শাড়ি বা কাপড়ের যে ডিজাইন, এগুলোর যে বিভিন্ন রকমের যে কাপড়ের ব্যবহার বা অন্যান্য যে নকশার ব্যবহার, এগুলোর ক্ষেত্রে কি অন্যান্য বিশ্বের যে আপনাদের যারা প্রতিযোগী তাদের তুলনায় কি কতটা প্রতিযোগিতা করতে পারছেন? আপনারা কি পিছিয়ে আছেন না কি? আমরা আসলে কি আমাদের ওরকম তেমন কোনো ট্রেনার নাই। যদি আমাদের ওইভাবে প্রশিক্ষণ দেওয়া হইতো বা এটা নিয়ে আপনার গবেষণা করা হইতো বা বিভিন্ন জায়গায় এটাকে মানে এস্টাবলিশ করা যাইতো কোনো এক জায়গার মধ্যে, তাহলে হয়তো আমরা এখনকার চেয়ে অনেক ভালো করতাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে সামনের দিনগুলোতে আপনারা কিভাবে কি করতে চান? মানে এইটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? পরিকল্পনা তো অবশ্যই আছে। আমরা চেষ্টা করতেছি এটা ডেভেলপ করার জন্য, আমাদের কারিগরগুলো টিকে থাকুক, তারা কাজ করতে পারুক বা যাতে ন্যায্য মূল্যটা পায়। সেই পরিকল্পনাটা কি কি আপনাদের, কি কি চিন্তা করছেন বা কি কি করেছেন? আমরা চিন্তা করতেছি যে প্রোডাক্টগুলো চেঞ্জ করতেছি, নতুন নতুন আইটেম করতেছি, কারণ মানুষ তো এখন চায় যে নতুন নতুন প্রোডাক্ট চায়। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে নতুন নতুন আইটেম বের করে ভালো ডিজাইনের দরকার আমাদেরকে যদি ওইভাবে প্রশিক্ষণ ডিজাইনের মাধ্যমে দেওয়া হয় বা আমরা ওইভাবে বুঝাইতে পারি, এখন তো আমরা নিজ উদ্যোগে করতেছি, সেটা সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া যদি হয় সেক্ষেত্রে অনেক সুবিধা হবে আমাদের। এটার জন্য কি আপনারা কখনো চেষ্টা করেছেন? চেষ্টা আসলে করা হয়েছে, তবে আমাদের ওখানে তো ওইভাবে তেমন কোনো সংগঠন নাই বা এটা আসলে ক্ষুদ্র শিল্প। এটার ক্ষেত্রে মনে করেন যে এখনো ব্যাপক আকারে ওইভাবে আমরা যদি মানে সংঘবদ্ধভাবে সবাই মিলে এক জায়গায় করতে পারতাম তাহলে হয়তো চেষ্টা করলে হয়তো সম্ভব হতো। এখন আপনাদের টিকে থাকার জন্য কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? এখন আসলে আমাদের টিকে থাকার জন্য আমাদের যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, যেমন আমাদের ওখানে ভাড়া বেশি, প্লাস এখন মনে করেন যে এখানে আমাদের শিল্পটা টিকানো খুব কঠিন হয়ে গেছে। এগুলো যদি আমরা একটু কমে পাইতাম তাহলে হয়তো আমরা এই জিনিসটাকে আমরা কমেও বিক্রি করতে পারতাম এবং ভারতীয় শাড়ির সাথে বা পাকিস্তানি ওদের সাথে আমরা মনে করেন যে পাল্লা দিয়ে চলতে পারতাম বা ওদের চেয়ে ভালো পজিশনে চলে যেতে পারতাম আমাদের শিল্পটা। আপনি মাঝখানে বললেন যে ঢাকার বাইরের যে শিল্পগুলো সেগুলো আপনাদের তুলনায় অনেকটা সুবিধাজনক অবস্থানে আছে, এইটা কেন? এটা কারণ ওখানে আপনার প্রোডাক্ট কস্টটা কম পড়ে। যেমন আমাদের একটা ঢাকার মানুষের চাহিদা আর গ্রামের মানুষের চাহিদার মধ্যে পার্থক্য আছে। ওখানে একটা লোক নর্মালি ওদের মান্থলি ৫-৬ হাজার টাকা ইনকাম হইলেও তারা চলতে পারে, আর একটা ঢাকায় একটা ফ্যামিলি চলতে গেলে প্রচুর টাকা, এখানে ভাড়া প্রচুর, ফ্যাক্টরি কস্ট বেশি, ফ্যাক্টরি ভাড়াও বেশি, বিদ্যুৎ বিলও এখানে বেশি। সব ক্ষেত্রে হিসাব করলে আমরা ওদের সাথে কস্টে আমাদের ২-৩ হাজার টাকা পার শাড়িতে বাড়তি পড়ে। তাহলে আপনারা তো ঢাকা থেকে অন্য দিকেও যেতে পারতেন এই শিল্পটা নিয়ে। আমরা চেষ্টা করছি, যেমন আমরা কিন্তু এই শিল্পটা আমরাই বাইরে প্রসার করছি। নেক্সট দেখলাম যখন আমাদের এখানে সম্ভব হচ্ছে না, বিদায় আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে আমরা নিজেরাই ট্রেনার দিয়ে শিখাই, মোটামুটি আস্তে আস্তে শেখানোর চেষ্টা করছি, শিল্পটা ধরে রাখার চেষ্টা করতেছি। সেই ক্ষেত্রে একবার মাঝখানে যে কথাটা উঠেছিল যে বেনারসি পল্লীটাকেই স্থানান্তরের একটা কথা উঠেছিল, সেটা আপনার ভাষণটাকে পুনর্বাসন করার কথা ছিল। এখন শুনতেছি এই প্রকল্পটা বাতিল করে অন্য কোনো জায়গায় দেওয়ার চিন্তা ভাবনা করতেছে গভর্নমেন্ট। মানে কেন সেটা, মানে কোথায় দেয়া হবে বা কিভাবে দেয়া হবে এখনো সেটা বলে নাই, তবে ওইটা আপনার শিল্প মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এটা যে কোনো মানে সুবিধাজনক জায়গার মধ্যে তাদেরকে হস্তান্তর করবে। তবে এটা আমাদের ঢাকায় বা মিরপুরে আশেপাশে আমাদের কথা হইলে সবচেয়ে বেটার হইতো, কারণ এই শিল্পটা এখানেই যেখানে তৈরি হয় সেটা সেখানেই ভালো হয়। এখন এখানে তৈরি, এটা উৎপত্তিটা এখান থেকেই, এখানেই ভালো প্রোডাক্টগুলো তৈরি হবে। হয়তো বাইরে হবে কিন্তু এরকম হবে না। যেমন আপনার শীতলক্ষায় শুধু জামদানিটা ওদের সবচেয়ে বেটার হয়, ওই ওয়েদারে ওই শাড়িটাই হয়, মিরপুরে ওয়েদারে মিরপুরের শাড়িটাই হবে, এবং সারা বাংলাদেশ থেকে মিরপুরে আসে শাড়ি কিনতে মানুষ। আচ্ছা, কারণ মিরপুরের এটা ঐতিহ্যবাহী শাড়ি, এটা আসলে শিল্পটা ধরে রাখা উচিত আমাদের। আচ্ছা, প্রচারণার যে কথাটি আপনারা বললেন সেটি তো এখন বিভিন্ন প্রচার মাধ্যম যেমন আছে, মানে রেডিও, টেলিভিশন বা পত্রিকার মতো প্রথাগত যে মাধ্যমগুলো, এগুলোর বাইরেও কিন্তু এখন অনলাইন ভিত্তিক বেচাবিক্রি হচ্ছে। আপনারা কি ওইদিকে? জি, আমরা 3-4টা অনলাইন চ্যানেলে শাড়ি বিক্রি করি। আচ্ছা, আমাদের কাছে যারা ওরা সেল করে ওরা নিয়ে যায়, তো মোটামুটি এখন ওই অনলাইন বিজনেসটা খুব ভালো চলতেছে আপনার। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, মাসুদ ভাই, আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। অনেক কথা বললাম আপনাকে, সময় টেলিভিশন ধন্যবাদ। আপনাদের এই শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি আমরা কামনা করি। দর্শক, কথা বলছিলাম দেশের কারচুপি শিল্প নিয়ে, অর্থাৎ মিরপুরে বেনারসি পল্লী এবং এই পল্লী কেন্দ্রিক যে বিভিন্ন রকমের এমব্রয়ডারি শিল্প গড়ে উঠেছে সেই শিল্প নিয়ে কথা বললাম। আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছিলেন মোহাম্মদিয়া শাড়ি ফ্যাশনের স্বত্বাধিকারী মাসুদ রানা।
তো দর্শক, চলে যাচ্ছি আমাদের হাতে থাকা পরের খবরে। নিরাপত্তা ইস্যুতে সম্প্রতি দূতাবাসগুলো তাদের নাগরিকদের চলাচলে সাবধানতা অবলম্বন করতে বললেও এখনো বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে নিরাপদ হিসেবে দেখছেন বিদেশিরা। অর্থনীতিবিদদের পরামর্শ, স্থিতিশীল অর্থনীতির স্বার্থে বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখার। অন্যদিকে বিশ্ব অর্থনীতির স্বার্থেই বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা হারাবে না বিদেশিরা, এমনটাই মত নিরাপত্তা বিশ্লেষকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। সম্প্রতি 2 বিদেশি নাগরিক খুনের ঘটনার পর অনেকটা সাবধানে চলাচল করতে বলা হয় বিদেশি নাগরিকদের। এর ফলে পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফরও বাতিল করেন অনেকেই। এতে করে আশঙ্কা তৈরি হয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার। তবে এসব ঘটনাকে বিনিয়োগের ক্ষেত্রে বড় কোনো বাধা হিসেবে মনে করছেন না স্বয়ং বিদেশিরা। আমার মনে হয় না বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা বড় কোনো সমস্যা, কারণ এখানকার জনগণ খুব আন্তরিক আর সরকারও বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে। আমরা এখানে জ্বালানি খাতে বিনিয়োগ করতে এসেছি। আমি মনে করি এখানে বিনিয়োগ সবসময় লাভজনক। অর্থনীতিবিদরাও বলছেন দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে নেতিবাচক কোনো প্রভাব পড়তে পারে এখনো তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। অবশ্যই এটি নিন্দনীয়, কিন্তু এটি ব্যবসার জন্য অনেক বড় ব্যয়বহুল এটি আমার কাছে এখনো মনে হয়নি। যেহেতু বাংলাদেশে ক্রস বর্ডার টেরোরিজমের আশঙ্কা আছে, সুতরাং এই বিষয়গুলোকে আলাদাভাবে নজর দেওয়ার জন্য ঘনিষ্ঠভাবে এই যে ওয়েব বেস যে কোনো ধরনের তথ্যপত্র বিশ্লেষণ, কারা কি করছে না করছে, সেগুলোকে আরো বেশি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা সেটি দরকার। বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাতে পারে এমন অস্থিরতা তৈরির আশঙ্কা নেই বলে দাবি করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মনে হয় না এটাতে আমাদের ইনভেস্টমেন্টে কোনো ইম্প্যাক্ট পড়বে। বাংলাদেশের গ্রোথ সবার জন্যই ভালো সংবাদ। বাংলাদেশে যদি আপনার অরাজকতা বৃদ্ধি পায়, এর ফলে প্রথম ক্ষতিগ্রস্ত হবে ভারত, তারপরে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমা বিশ্ব এবং চীন সহ রাশিয়া, কারণ তাদের সাথে আমাদের বিরাট ব্যবসা, এবং ব্যবসা মানেই হচ্ছে উইন উইন সিচুয়েশন। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকারও আহ্বান জানান তারা। নানান দেশে নানান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। যে কাউকে আসতে পারে। বাংলাদেশের মূল ভূখণ্ডে যোগ হওয়া সাবেক ছিটমহলগুলোতে শুরু হচ্ছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কার্যক্রম। ছিটমহল বিনিময়ের 2 মাসের মধ্যেই সরকারের এমন পদক্ষেপে খুশি বাংলাদেশের নতুন নাগরিকরা। বিলুপ্ত ছিটমহলগুলোতে আগামীকাল প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে আলোকিত হবে 10টি ছিটমহল। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দাবি, চলতি বছরের মধ্যেই সাবেক সবকটি ছিটমহলে বিদ্যুৎ দিতে 11,000 গ্রাহকের হিসেব ধরা হয়েছে। এজন্য নির্মিত হচ্ছে প্রায় 300 কিলোমিটার বিতরণ লাইন। মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবির ইসলামের ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মাত্র 2 মাস হলো দূর হয়েছে স্বাধীন দেশের অভ্যন্তরে পরাধীনভাবে থাকার যন্ত্রণা। ছিটমহল বিনিময়ের আগে যেখানে ন্যূনতম নাগরিক সেবাটুকুও পাওয়া যেত না, এখন সেখানে চলছে বিদ্যুতায়ন কর্মসূচি। কাজ চলছে বিতরণ লাইন নির্মাণের, ঘরে ঘরে লেগেছে বৈদ্যুতিক মিটার। গত 31 জুলাই মধ্যরাতে বাংলাদেশের অংশ হয়ে যাওয়া সাবেক 111টি ছিটমহলে উন্নয়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসে উদ্বোধন করবেন এই কর্মসূচি। স্বাধীন ভূমিতে বিদ্যুতের আলো উৎফুল্ল করেছে সেখানকার অধিবাসীদের। সরকার আমাদের দিকে নেক নজর দিছে, সরকার আমাদের এই যে রাস্তাঘাট, ইলেকট্রনিক সবকিছু দিতেছে। আমরা এখন রাতের বেলায় বিদ্যুতের যে কারেন্টের বাল্ব পাবো, এর আলোয় আমরা লেখাপড়া করতে পারবো। কারেন্টের আলোতে লেখাপড়া করতে পারবো, তাই আমরা ছাত্রছাত্রীরা অনেক খুশি। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য অনুযায়ী বিলুপ্ত 111টি ছিটমহলের মধ্যে 52টি পল্লী বিদ্যুৎ সমিতি ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কুড়িগ্রামের আওতাভুক্ত। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ির দাসিয়ার ছড়া, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদায় 5টি ও নীলফামারীর ডিমলা উপজেলার 4টি বিলুপ্ত ছিটমহল বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে। বিদ্যুতায়ন কর্মসূচিকে সফল করতে এরই মধ্যে কুড়িগ্রামের সব প্রস্তুতি শেষ করেছে পল্লী বিদ্যুতের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। দাসিয়ার ছড়ায় 50 কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণের মাধ্যমে 1906 জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে 17 কিলোমিটার লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে। অন্যদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন, বিলুপ্ত ছিটমহলগুলোর মধ্যে পল্লী বিদ্যুতের আওতাভুক্ত সব এলাকায় এবছরের শেষ নাগাদ বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। কুড়িগ্রাম, নীলফামারী এবং ঠাকুরগাঁও এই 3টা সমিতির 10টা ছিটমহলে আপনার যে জনগণগুলো বাস করে তাদের জন্য আমরা 45 কিলোমিটার লাইন নির্মাণ করেছি। 32টাতে আমাদের প্রায় 300 কিলোমিটার লাইন নির্মাণ করা লাগবে। দ্রুততার সাথে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং তাদেরকে ইনশাল্লাহ এই বছরেই অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা তাদেরকে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেব।
বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে ৬৮ বছরের আধার ঘুচবে অবহেলিত জনপদের। স্বচ্ছলতা আর সুশিক্ষায় মুক্তি মিলবে দীর্ঘকালের গ্লানি থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করে রাজধানীর শপিং মলগুলোতে পুরোদমে চলছে কেনাকাটা। এই মুহূর্তে বেইলুরে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আপনি জানেন মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে তা ষষ্ঠীতে দেবীর চক্ষুদানের মধ্য দিয়ে সেই আনুষ্ঠানিকতার পূর্ণতা পাবে। তো সেই দিক থেকে আসলে যারা হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন আর সনাতন ধর্মের অনুসারী যারা আছেন তারা কিন্তু আসলে তাদের কেনাকাটা করছেন। পূজাকে ঘিরে কেনাকাটা আসলে বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে, অর্থাৎ গত এক সপ্তাহ থেকেই সেই কেনাকাটা চলছে। আর এখন আসলে শেষ মুহূর্তের কেনাকাটা অনেকেই করছেন। আর পূজার কেনাকাটা আসলে দু রকমের হয়ে থাকে। অনেকে আগে থেকেই কেনাকাটা করে থাকেন, আবার অনেকে দশমী অর্থাৎ শেষ যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানকে ঘিরে আসলে তারা কেনাকাটা করে থাকেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর একটি শোরুমে, এখানে বেলি রোডের রঙের শোরুমে আমি আছি। তারা আসলে পূজাকে ঘিরে বেশ কিছু সংগ্রহ তারা করেছেন এবং তারা নতুন কিছু নকশাও করেছেন আসলে শুধুমাত্র পূজাকে কেন্দ্র করে। তবে আসলে যেহেতু সকালবেলা আসলে তেমন ভিড় থাকে না, সকালবেলা খুব বেশি কেনাকাটা হয় না এমনটা আমাদেরকে বলছেন এখানকার বিক্রেতারা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে বিকেল বেলাতে আসলে পূজার অনেক কেনাকাটাই করে থাকেন যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, তারা আসলে কেনাকাটার জন্য আসেন। নতুন নতুন যে সংগ্রহগুলো রয়েছে সেগুলো আসেন। আমরা বেলি রোডের যে শোরুমগুলো রয়েছে সেখানে আসলে আমরা ঘুরে যেমনটা দেখেছি, এবার আসলে টেরাকোটা কিংবা সনাতন যে ঐতিহ্য রয়েছে আমাদের, সেই ঐতিহ্যকে আসলে ধারণ করে এবারে নকশা করার চেষ্টা করেছি। আর চিরাচরিত যে লাল এবং সাদার রঙের ব্যবহার তা কিন্তু আসলে এবছর থাকছে। এবং একই সঙ্গে আমরা ক্যালেন্ডার কিংবা আমাদের ঐতিহ্যের একটি ধারক, বাঙালির ঐতিহ্যের একটি ধারকও কিন্তু আসলে নকশাতে দেখতে পাচ্ছি। বিশেষ করে পূজাকে ঘিরে আসলে যারা ডিজাইনার রয়েছেন তারা চাচ্ছেন যে ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি ধর্মীয় একটি অনুভূতিও এখানে আসলে সৃষ্টি করা তাদের অন্যতম উদ্দেশ্য। তো বেচা বিক্রি আসলে কেমন হচ্ছে সেটা আসলে বিক্রেতাদের কাছে যেমনটা জানতে চেয়েছিলাম, তারা আসলে বলছেন অনেকেই কয়েকদিন আগে আপনি জানেন যে আসলে যে আমাদের মুসলমান ধর্মাবলম্বীদের যে ঈদ চলে গেছে সেখানেই আসলে অনেক হিন্দু ধর্মাবলম্বীরাও কেনাকাটা করেছেন। তো সেই সময় তারা চান আসলে যে ডিজাইনগুলো আসে সেই সময় অনেকেই কেনাকাটা করে থাকেন। আর যারা আসলে সেই সময় কেনাকাটা করেননি তারাই আসলে এই মুহূর্তে অর্থাৎ পূজা শুরু হওয়ার পর থেকে তারা তাদের কেনাকাটা শুরু করেছেন এবং তারা সেই কেনাকাটাগুলো করছেন। আসলে শুধুমাত্র যে পোশাকের মধ্যেই কেনাকাটা সীমাবদ্ধ থাকছে তা কিন্তু না, অনেকেই বিভিন্ন শাখা, সিঁদুর কিংবা এরকম যে বিষয়গুলো রয়েছে, হিন্দু যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা ধারণ করার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে পুরান ঢাকা কিংবা ঢাকার নিউ মার্কেট কিংবা আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানেও বেচা বিক্রি চলছে এবং অন্যান্য শোরুমে আসলে একই রকমের অবস্থা রয়েছে। তো পূজা উপলক্ষে কেনাকাটার এই ছিল সর্বশেষ অবস্থা। রাজু, সহকর্মী ইমতিয়াজ আহমেদ পূজার কেনাকাটার খবর জানাচ্ছিলেন বেইলি রোড থেকে। শেরেবাংলা নগরে সচিবালয়ে সরিয়ে নেয়ার প্রস্তাবিত প্রকল্প অনুমোদন পেল না একনেকে। ২,২০৯ কোটি টাকার প্রস্তাবনাটি আরও যাচাই বাছাই এবং পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। এক্ষেত্রে সংসদ ভবনের লুই আইকানের মূল নকশা অপরিবর্তিত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, সংসদ ভবনের মূল নকশা হাতে পেলে এই প্রকল্পের কাজ শুরু করা হবে। তৎকালীন পাকিস্তান আমলে পল্টনে সচিবালয়ের স্থাপনা নির্মাণ করা হয়। তবে স্বাধীনতার ৪৪ বছরে দাপ্তরিক কাজের পরিধি বাড়লেও বাড়েনি সচিবালয়ের আয়তন। সেই বিবেচনায় ২০১২ সালে রাজধানীর শেরেবাংলা নগরে বর্তমান চন্দ্রিমা উদ্যানের পাশে ৪২ একর জায়গার উপর সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বাদ দিয়ে ৩২ একর জায়গায় করা হয় স্থানান্তরের নকশা। সেখানে ৪টি ব্লকে ভাগ করে ৯ তলা করে ভবন নির্মাণের প্রস্তাব করা হয়। তবে প্রশ্ন ওঠে ৯ তলা ভবন নির্মাণ করে সব সুযোগ সুবিধা রেখে জায়গা সংকুলন করা নিয়ে। ২,২০৯ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি একনেক সভায় ওঠার পর আলোচনায় আসে লুই আই কানের করা সংসদ ভবনের মূল নকশা ঠিক রাখা নিয়ে। মঙ্গলবারের সভায় প্রকল্পের অনুমোদন না দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে আরও যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়। লুই কানের মূল নকশাটি আমাদের কাছে নেই, কিন্তু এর অনুলিপি আছে। মূল নকশাটি আমেরিকার যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে, এটা এই তথ্য আমাদের কাছে আছে। তো আমরা এই অনুলিপি বা ফটোকপিকে আমরা বিশ্বাস না করে আমরা মূল যে ডকুমেন্টটি আছে এটি আমরা পেতে চাই। সেই মূল ডকুমেন্টটি না পাওয়া পর্যন্ত আমরা এই প্রকল্পটি কাজ
আপাতত বন্ধ রেখেছি। সভায় অনুমোদিত 60টি প্রকল্পের মধ্যে পদ্মা সেতুর দুই পাশে নিরাপত্তা নিশ্চিত করতে 99 কম্পোজিট ব্রিগেড সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের অনুমোদন দেওয়া হয়। সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আবারও আশ্বস্ত করেন নিজস্ব অর্থায়নে নির্দিষ্ট সময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। পদ্মা সেতুটি কাজ এগিয়ে চলছে, কিউমুলেটিভলি বাই 25% কাজ হয়ে গেছে। আমরা সেই টার্গেট ডেট মোতাবেকই এই প্রকল্পটি বাস্তবায়ন দেখতে পাবো। একনেকের দশম সভায় ৩,৪৭৫ কোটি টাকা ব্যয়ে 60টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। শেষ পর্যন্ত 4 লেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত অবস্থায় দায়িত্ব পালনের উদ্দেশ্যে বার্ষিক কর্মসম্পাদন সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল আশা প্রকাশ করেন, এই চুক্তির সফল বাস্তবায়ন ঘটাতে পারলে দেশের সব অফিস আদালতে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি কমে আসবে দুর্নীতির পরিমাণও। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান ছাড়াও অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মঙ্গলবার রাজধানীতে হয়ে গেল সেফ ফিউচার সামিট। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ডিসিসিআই ও টিউবসুড যৌথভাবে এই সামিটের আয়োজন করে। দিনব্যাপী এই সামিটের উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর থমাস প্রিন্স। বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ.আর খান সহ আয়োজক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। পরে সামিটে বাংলাদেশের জ্বালানি খাতের নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট দেশি বিদেশি বিশেষজ্ঞ ও অতিথিরা। টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ বান্ধব জ্বালানির সন্ধান আলোচনায় গুরুত্ব পায়। রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটি অনুষ্ঠিত হয়েছে দেশীয় ও ফাস্টফুড আইটেমের খাবার নিয়ে ফুড ফেস্টিভ্যাল। 8টি ফাস্টফুড ব্র্যান্ড এই ফেস্টিভ্যালে অংশ নেয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই আয়োজন। ব্যস্ত জীবনে সময় স্বল্পতায় রকমারি খাবারের স্বাদ নেওয়া অনেকটাই কঠিন। শিক্ষার্থীরাও এর বাইরে নয়, তাই প্রয়োজনের তাগিদেই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ফাস্টফুড। এই খাবারকে আরো জনপ্রিয় ও নতুন কিছু পণ্যের স্বাদ পরিচিত করাতেই মঙ্গলবার ব্র্যাক ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এ ধরনের ইভেন্ট যদি মাঝে মাঝে হয়, স্টুডেন্টদের মধ্যে একটা বৈচিত্র্য আসে, অনেক ইন্টারেস্টিং ফুডস আছে, আমরাও ইন্টারেস্টেড, সো উই আর ভেরি মাচ প্লিজড। একটা ফুড ফেস্টিভ্যাল হিসেবে করছি না, এটা আমরা করছি যে স্টুডেন্টদের সাথে যেন রেস্টুরেন্টগুলোর একটা রিলেশনশিপ হয়, সো দ্যাট মানে উই ক্যান এক্সচেঞ্জ আওয়ার আইডিয়াস এন্ড এভরিথিং। ইভেন্ট ফ্যাক্টরির তত্ত্বাবধানে অনুষ্ঠানে কলম্বাস কফি, হ্যাশট্যাগ, গ্রামস ক্যাফে সহ 8টি স্বনামধন্য ফাস্টফুড ব্র্যান্ড অংশ নেয়। এছাড়া দেশীয় খাবারের বেশ কয়েকটি ব্র্যান্ডও অংশ নেয়। আমরা বিভিন্ন অরফানেজ আছে, অরফানেজে আমরা স্টুডেন্টদেরকে অঙ্কুর নামে একটি প্রতিষ্ঠান আছে, তো ওই অঙ্কুর থেকে আমরা বিভিন্ন অরফানেজে যে অরফানরা আছে তাদের জন্য একদিনের লাঞ্চের ব্যবস্থা করি। সো এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা ওই চ্যারিটি ফাংশনটা করছি, প্লাস স্টুডেন্ট অ্যান্ড রেস্টুরেন্টগুলোর সম্পর্কও ভালো করছি। আমরা শুধুমাত্র আমরা আমাদের ফুডকে রিপ্রেজেন্ট করছি না, আমরা এভরি ফুডকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এখানে এভরি রেস্টুরেন্টকে ওয়েলকাম করেছি। এই সময় শিক্ষার্থীরা এমন অনুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানান। এটা ফার্স্ট টাইম এরকম ফুড ফেস্টিভ্যাল, বাট খাবার যে খুবই ইয়ামি। আমি এই স্টল থেকে কিনেছি একটা কেক, বাট ইয়ামি। বাঙালি খাবার মানে করতে সময় সাপেক্ষ, কিন্তু ফাস্টফুড মানে তাড়াতাড়ি হয়, প্লাস খুব তাড়াতাড়ি খেয়ে আমরা মানে কাজে ব্যাক করতে পারি বা আমাদের পড়ার টাইমটা আমরা যেতে পারি। উৎসব মুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেন। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। 2016 সালের মধ্যে বিশ্বের জ্বালানি তেলের বাজার আরো স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কুয়েতের জ্বালানি মন্ত্রী আলী আল উমায়েদ। সেই সাথে তিনি আরো বলেন, জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠক ওপেকের জ্বালানি তেলের উত্তোলন না কমানোর সিদ্ধান্ত ভুল নয়। 2016 সালে ওপেকভুক্ত দেশগুলো তেলের উত্তোলন আরো 10 লাখ ব্যারেল বাড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বর্তমানে ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হচ্ছে $52.94 দরে। তবে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় ওপেকের বাইরের দেশগুলো উত্তোলন অনেক কমিয়ে দিয়েছে বলেও জানান তিনি। 21 অক্টোবর ভিয়েনায় ওপেকভুক্ত দেশগুলোর সদস্যদের জ্বালানি তেলের দরপতন বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে রোড শো আয়োজনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর মধ্য দিয়ে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার ও বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রে ব্যবসা পরিচালনা বেশ কঠিন হলেও ভারতীয় বিনিয়োগকারীদের সেই সামর্থ্য রয়েছে বলেও মনে করেন তিনি। পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীদের মার্কিন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন রিচার্ড ভার্মা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তরের উদ্যোগে আগামী 16 অক্টোবর ভারতের দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতায় এই রোড শো হওয়ার কথা রয়েছে। That is not just a California or American set of values, but it's an Indian set of values as well. চলতি বছরের সেপ্টেম্বরে চীনের রপ্তানি বাণিজ্য গেল বছরের একই সময়ের তুলনায় 1.1% কমেছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে অনেক কম। আমদানির পরিমাণ নেমেছে 17.7%। সেপ্টেম্বরে রপ্তানির পরিমাণ কমায় এ সময় দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে $6,034 কোটি। এই সময়টায় দেশটির মোট আমদানি রপ্তানির পরিমাণ ছিল 2.22 ট্রিলিয়ন ইউয়ান, যা গেল বছরের একই সময়ের তুলনায় 8.8% কম। সম্প্রতি এসব তথ্য প্রকাশ করেছে দেশটির কাস্টমস অধিদপ্তর। কাস্টমস কর্তৃপক্ষের প্রত্যাশা, চতুর্থ প্রান্তিকেই সামঞ্জস্য আসবে দেশটির আমদানি রপ্তানি বাণিজ্যে। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ কেলেঙ্কারিকে কেন্দ্র করে চীন থেকে 1950টি গাড়ি তুলে নেবে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। চীনের মান নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, অতিরিক্ত কার্বন নিঃসরণ যেন না হয় সেই নির্দেশনা মেনে গাড়ি তৈরি করছে না ফক্সওয়াগন। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে শিগগিরই চীনা নিরাপত্তা অধিদপ্তরের কাছে এই সমস্যার সমাধানের একটি প্রস্তাবনা পাঠানো হবে বলে জানিয়েছে ফক্সওয়াগন কর্তৃপক্ষ। ফক্সওয়াগনের গাড়ি অতিরিক্ত পরিবেশ দূষণ করে এবং ক্লিন এয়ার অ্যাক্ট অমান্য করে এসব গাড়ি তৈরি হয়েছে এমন অভিযোগ এনে সেপ্টেম্বরে একটি নোটিশ জারি করে যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর। এরপর থেকেই কার্বন নিঃসরণ কেলেঙ্কারিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গাড়ি তুলে নিচ্ছে ফক্সওয়াগন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, এই ওয়েবসাইটটি থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকাল ডিএসসির যে প্রতিটি সূচক মোটামুটি যে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ করেছিল। শুধুমাত্র ডিএসসির যে প্রধান সূচক ডিএসসি এক্স সেটি ছিল সর্বশেষ লেনদেনের সময় ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে, তবে পয়েন্ট ছিল খুবই কম। কিন্তু এখন যেটি হয়েছে যে আজকে দিনের শুরুতেই কিন্তু তিনটি সূচকই ডিএসসির মোটামুটি বলা যায় যে গতকালের মতোই একই রকম প্রবণতা, অর্থাৎ নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির যে প্রধান সূচক এক্স সেটি 9 পয়েন্ট কমে 4,770 পয়েন্টে অবস্থান করছে। একই রকম পরিস্থিতি ডিএসসির সরিয়া ইন্ডেক্স এস, সেটিও 2 পয়েন্ট কমে 1,139 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটিও 2 পয়েন্ট কমে 1,810 পয়েন্টে অবস্থান করছে। দিনের এ পর্যন্ত ডিএসসিতে 13 কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 51টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 66টির এবং অপরিবর্তিত রয়েছে 39টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। আমরা শীর্ষ 20-এর কোম্পানিগুলোর লেনদেনের খবর যদি আপনাদের জানাই, শুরুতে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এটি 139 টাকা 30 পয়সা দর নিয়ে রয়েছে শীর্ষ 20-এর 1 নম্বর স্থানে। 140 টাকা 10 পয়সা এই কোম্পানিটির সর্বোচ্চ লেনদেন মূল্য, 137 টাকা সর্বনিম্ন লেনদেন মূল্য এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 134 টাকা 50 পয়সা। সিবিও পেট্রো রিফাইনারি লিমিটেড এটি 2 নম্বর স্থানে অবস্থান করছে 437 টাকা 40 পয়সা দর নিয়ে। সর্বোচ্চ দর 440 টাকা 80 পয়সা, সর্বনিম্ন 434 টাকা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 428 টাকা 10 পয়সা। বিএক্স ফার্মা রয়েছে 76 টাকা দর নিয়ে 3 নম্বর স্থানে, 76 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর, 76 টাকা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 76 টাকা 50 পয়সা। 4 নম্বর স্থানে রয়েছে আইডিএলসি 62 টাকা 30 পয়সা দর নিয়ে, 62 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর, 61 টাকা 50 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 61 টাকা 90 পয়সা। পঞ্চম স্থানে দেখতে পাচ্ছি অলটেক্স, এটি রয়েছে 20 টাকা 10 পয়সা দর নিয়ে এই পঞ্চম স্থানে অবস্থান করছে। এটি হচ্ছে সর্বোচ্চ দর 19 টাকা 40 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 18 টাকা 90 পয়সা।
ফার সিমেন্ট রয়েছে 37 টাকা 60 পয়সা দর নিয়ে 6 নম্বর স্থানে, 37 টাকা 70 পয়সা সর্বোচ্চ, 36 টাকা 80 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 37 টাকা 30 পয়সা। বিএসআরএম লিমিটেড এটি 7 নম্বর স্থানে অবস্থান করছে 123 টাকা 40 পয়সা দর নিয়ে, 124 টাকা 40 পয়সা সর্বোচ্চ, 123 টাকা 30 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 124 টাকা 70 পয়সা। ব্র্যাক ব্যাংক খাতের প্রতিষ্ঠান রয়েছে 50 টাকা 40 পয়সা দর নিয়ে 8ম স্থানে, 50 টাকা 70 পয়সা পর্যন্ত উঠেছিল এই কোম্পানিটির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম দর। 50 টাকা ছিল সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 40 টাকা বেশি সর্বনিম্ন দরের থেকে, অর্থাৎ 50 টাকা 40 পয়সা। বিএসআরএম স্টিল রয়েছে 9ম স্থানে 92 টাকা 60 পয়সা দর নিয়ে, 93 টাকা 10 পয়সা সর্বোচ্চ দর এবং 92 টাকা 50 পয়সা ছিল আজকের সর্বনিম্ন লেনদেন মূল্য। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 93 টাকা। ইবনে সিনা রয়েছে আজকের শীর্ষ 20-এর 10 নম্বর স্থানে 173 টাকা 60 পয়সা দর নিয়ে, 173 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর, 168 টাকা সর্বনিম্ন এবং 171 টাকা 20 পয়সা ছিল গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। এছাড়া শীর্ষ 20-এর যে অন্য কোম্পানিগুলো রয়েছে 11 নম্বর স্থানে রয়েছে ইউসিবিএল, 12 নম্বর স্থানে রয়েছে MHSML এবং তিতাস গ্যাস রয়েছে 13 নম্বর স্থানে, আমান ফিড রয়েছে 14 নম্বর স্থানে, ট্রাস্ট ব্যাংক রয়েছে 15 নম্বর স্থানে, ইউনাইটেড এয়ার রয়েছে 16 নম্বর স্থানে, বেক্সিমকো কে আমরা দেখতে পাচ্ছি 17 নম্বর স্থানে অবস্থান করছে শীর্ষ 20-এর, SPCL রয়েছে 18তম স্থানে, সাই পাওয়ার 19 এবং 20 নম্বর স্থানে অবস্থান করছে অলিম্পিক। তো দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ লেনদেনের খবরাখবর। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলো। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে জামাত নেতা মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের রিভিউ আবেদন। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে নিরাপদ হিসেবেই দেখছেন বিদেশিরা, বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রাখারও পরামর্শ অর্থনীতিবিদদের। এবং সুদিন হারিয়েছে রাজধানীর এমব্রয়ডারি ও কারচুপি শিল্প, অনেক কারখানায় চলছে ধুকে ধুকে কম দামি বিদেশি পোশাকেই দায়ী বলছেন মহাজনরা। দর্শক, এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।